প্রভাত চৌধুরী অর্ধাঙ্গিনী হয়ে তুমি অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছ, তাও আবার কলেজ ভর্তি মানুষের ভেতরে? হাউ ডেয়ার ইউ! ঝাঁঝালো গলায় কথাটা বলল প্রভাত চৌধুরী। পূর্ণতা কলেজ মাঠে বন্ধুদের সাথে গোল হয়ে বসে ঝালমুড়ি খাচ্ছিল। পরনে ব্লু জিন্স আর সাদা টপস। প্রভাতকে দেখে বন্ধুদের মাঝ থেকে উঠে দাঁড়ালো। প্রভাত আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, আগামীকাল থেকে তোমার কলেজ আসা বন্ধ। আমার পারমিশন ছাড়া এখন থেকে তুমি বাসা থেকে এক পাও বাড়াতে পারবে না। নাও গো। কথাগুলো বলে পূর্ণতার হাত খুব শক্তভাবে চেপে ধরল। কলেজ ভর্তি মানুষের ভিড়ে বন্ধুদের সামনে এমন ব্যবহারে অপমানে থমথমে হয়ে এলো পূর্ণতার মুখের অবয়ব। চারদিক থেকে মানুষ তার দিকে তাকিয়ে আছে। লজ্জা মাথা হেঁট হয়ে যাচ্ছে তার। আশেপাশে তাকিয়ে দেখে পুরো কলেজের সমস্ত স্টুডেন্ট তাদের ঘিরে দাঁড়িয়ে আছে, আর সবাই পূর্ণতার দিকেই তাকিয়ে আছে। পূর্ণতা জানে এই মুহূর্তে প্রভাতকে কিছু বলেও লাভ নেই, কারণ প্রভাতকে সে খুব ভালোভাবেই চেনে। পৃথিবীর কোনো কিছুরই তোয়াক্কা সে করে না। তাকে কেউ বাধা দিতে আসলে এখানে শেষ করে দেবে। তাছাড়াও সে এখানে কাউকে খুন করে ফেললেও কেউ কিছু বলবে না। এগিয়ে এসে কেউ জিজ্ঞেস করবে না কেন মারছে, কারণ প্রভাত এখানকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের ছেলে। তার বাবার কথায় পুরো এলাকা চলে। প্রভাতও তীক্ষ্ণ বুদ্ধিভিত্তিক মানুষ। সবাই বলে প্রভাত চৌধুরী বংশের ভবিষ্যৎ কর্ণধার। যুগ যুগ ধরে প্রভাতের 14 পুরুষ এলাকায় রাজত্ব করে আসছে। পূর্ণতা প্রভাতেরই চাচাতো বোন। প্রভাতের বাবা ওয়াসিল চৌধুরী একমাত্র ভাতিজিকে তার একমাত্র ছেলের বউ হিসেবে রেখে দিতে চান। প্রভাতের বয়স এখন 30, বিয়ের জন্য উপযুক্ত বয়স। এই মাসে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। অথচ পূর্ণতার প্রভাতকে পছন্দ নয়। সে কোনোভাবে প্রভাতকে বিয়ে করতে চায় না। এই কারণে প্রভাতের অপছন্দের প্রতিটা কাজ করে চলেছে। চারদিকে মানুষ দেখে প্রভাত চোয়াল শক্ত করে বলল, তুমি কি ভালোভাবে যাবে নাকি আমাকে আঙুল বাঁকা করতে হবে? মানুষের মাঝে কিছু না বলে পূর্ণতা প্রভাতের সাথে হাঁটা দিল। প্রভাত পূর্ণতার হাত ধরে রেখেছে। গাড়ির কাছে গিয়ে প্রভাত গাড়ির দরজা খুলে তাতে দাঁত চেপে বলল, ওঠো। পূর্ণতা এইবার অগ্নি চোখে প্রভাতের দিকে চাইল। রাগের চোখ দুটো ক্রমশ ছোট হয়ে আসছে তার। এতক্ষণ মানুষের মাঝে ছিল বলে কিছু বলতে পারেনি। দাঁতে দাঁত চেপে খুব জোরে প্রভাতের হাত ঝাড়ি মেরে বলল, ছাড়ুন আমার হাত। কোন সাহসে আমার হাত ধরেছেন? আমার হাত ধরার কোনো রাইট আপনার নেই। প্রভাত ভ্রু কুচকালো। খানিকটা অবাকের ন্যায় পূর্ণতার তেজ দেখছে। পূর্ণতা আবারও বলল, আমি অর্ধনগ্ন হয়ে কলেজে আসি বা পুরা নগ্ন হয়ে আসি, সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন বারবার আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসেন? কাল থেকে এর চেয়ে ছোট পোশাক পরে কলেজে আসব, দেখি আপনি কি করতে পারেন। পূর্ণতার কথা শুনে প্রভাত নিঃশব্দে হাসল। ঠোঁটের কোণে ক্ষীণ হাসির ছড়াছড়ি। সেই হাসি নিয়ে পূর্ণতার দিকে ঝুঁকে বলল, ওয়াও গ্রেট। নগ্ন থাকতে চাও? নো প্রবলেম, আই প্রমিস। পূর্ণতা, বিয়ের পর তুমি রাত দিন 24 ঘন্টা নগ্ন থাকতে চাও, আমি বাধা দেব না। এতটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। বলেই প্রভাত ভয়ঙ্কর এক দুষ্ট হাসি হাসল। পূর্ণতার চোখ যেন কপালে উঠল। প্রভাত ঠোঁট কাটা স্বভাবের, মুখ দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বন্ধুদের সাথে, এটাও জানে। কিন্তু যে সে এত অসভ্য এটা জানা ছিল না। পূর্ণতা ছাড়া বড়া চোখে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আপনার কি বিন্দু মাত্র লজ্জা শরম নেই? আমি না আপনার চাচাতো বোন? আমাকে এসব বলতে আপনার লজ্জা করে না? প্রভাত আবারও ভ্রু কুঁচকে বলল, চাচাতো বোন বা চাচাতো বউ তো নও, বউ তো আপন। সো মাঝ রাস্তায় দাঁড়িয়ে সিনক্রেট করো না। বাসায় চলো, রুমে বসে না হয় খোলামেলা ডিসকাস করবো মিসেস অর্ধাঙ্গিনী। আমি এখনও আপনার অর্ধাঙ্গিনী হয়নি প্রভাত চৌধুরী, তাই আমার নামের আগে মিসেস শব্দটা জুড়ে দিলেই আমি আপনার অর্ধাঙ্গিনী হয়ে যাব না। প্রভাত তাচ্ছিল্য সুরে হাসল। পূর্ণতার দিকে দৃষ্টি অনড় রেখে শার্টের স্লিপ গোটানো শেষে পূর্ণতার কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে মাথায় হালকা গুঁতা মেরে বলল, একটা কথা তোমার এই ছোট্ট মাথায় খুব ভালোভাবে ঢুকে নাও। তোমার এই 4 আঙ্গুল কপালে জীবনসঙ্গী হিসাবে প্রভাত চৌধুরীর নামটাই লেখা হয়ে গিয়েছে। এর আর কোনো নড়চড় হবে না মিসেস পূর্ণতা চৌধুরী। কঠিন গলায় কথাটা বলল প্রভাত। পূর্ণতা প্রভাতের বুকে গায়ে সমস্ত বল প্রয়োগ করে ধাক্কা মেরে বলল, আপনি ভাবলেন কিভাবে আপনার মতো একজন জঘন্য মানুষকে আমি বিয়ে করব? আমি চিরকুমারী থাকবো, তবু আপনাকে বিয়ে করব না। পূর্ণতার ধাক্কায় প্রভাতের একটু হেলদোল হলো না। একজন সুটাম দেহের অধিকারী পুরুষকে কি আর পূর্ণতার নরম হাতের ধাক্কায় নাড়ানো যায়? পূর্ণতার ধাক্কায় প্রভাত তাচ্ছিল্য স্বরে আবার হাসল। নিমিষে আবার চোয়াল শক্ত করে বলল, নিজেকে কি ভাবো তুমি, বিশ্বসুন্দরী নাকি মহারানী ভিক্টোরিয়া?
তোমার চেয়ে হাজার গুণ সুন্দরী মেয়ে প্রভাত চৌধুরীর পায়ে এসে পড়ে থাকে। তোমার চেয়ে হাজার গুণ সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড রিজেক্ট করেছে শুধুমাত্র তোমাকে বিয়ে করবে বলে। ভেবো না তোমার রূপে আমি পাগল। শুধুমাত্র বাবার কথা রাখতে বিয়েটা করছি। বাবার কথা রাখতে অন্য একজনের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চান? কে কার গার্লফ্রেন্ড? আমি অন্য একজনের গার্লফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড আছে, এজন্যই আপনাকে আমি বিয়ে করতে চাই না। প্রভাত পূর্ণতার আপাত মস্তক ভালোভাবে তাকিয়ে দেখে নিয়ে বলল, তুমি কেন বিয়েটা করতে চাও না একবারও জানতে চেয়েছি আমি। তুমি চাও আর না চাও, বিয়েটা আমার সাথে হচ্ছে তোমার। পূর্ণতা পরের উত্তরটা আরও দ্রুত দিল, তার সন্তান আমার পেটে, আমি 2 মাসে প্রেগনেন্ট। প্রভাত আশেপাশে তাকালো, দ্রুত পূর্ণতাকে সোজা পাঁচকুলা করে তুলে নিল। পূর্ণতা হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলল, আরে কী করছেন? প্রভাত সেসব কথার কোনো উত্তর দিল না। পূর্ণতাকে গাড়িতে বসিয়ে সোজা দরজা লাগিয়ে দিল গাড়ির দরজা লক করে নিজেও গাড়িতে গিয়ে বসলো। প্রভাতের হাত গাড়ির স্টিয়ারিংয়ে। পূর্ণতা গাড়ির দরজা খোলার চেষ্টা করতে করতে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আপনি শুনলেন আমি প্রেগনেন্ট, তাও বিয়ে করবেন আমাকে? প্রভাত এইবার পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার দিকে খানিকটা ঝুঁকিয়ে ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, আর ইউ প্রেগনেন্ট? অবশ্যই। উত্তরটা অবশ্যই হবে না, হ্যাঁ হবে। ওই তো হ্যাঁ। প্রভাত আচমকা পূর্ণতার পেটে হাত দিয়ে বলল, বাচ্চা কি আজকাল পুরুষদের চেহারা দেখে হচ্ছে নাকি কিছু বুঝলাম না। দেশ উন্নত হচ্ছে কিন্তু বাচ্চা হওয়ার সিস্টেম বদলে গেল কবে? কোনো চ্যানেলও তো দেখলাম না যে পুরুষের চেহারা দেখে দেখে এখন থেকে বাচ্চা হবে। পূর্ণতা প্রভাতের হাত সরিয়ে দিয়ে বলল, চরিত্রহীন। চরিত্র হরণ করলাম কখন? একটা অবিবাহিত মেয়ের পেটে হাত দিচ্ছেন, অন্যের বাচ্চার মাকে জোর করে বিয়ে করতে চাইছেন, এসব কি? তুমি অন্যের বাচ্চার মা হলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আপাতত আমার বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে নেই। বাচ্চাটা হলে যার সন্তান তার কাছে ফেরত দিও। প্রভাতের কাছ থেকে এমন উত্তর পূর্ণতা আশা করেনি। পৃথিবীর এমন ছেলে আজও জীবিত আছে যেখানে বিয়ের ঠিক হওয়া মেয়ে সম্পর্কে এত বড় কথা শুনেও চুপ থাকে? পূর্ণতা খানিকটা অবাক হয়ে উত্তর দিল, মানে মানে তোমাকে আমি ছোটবেলা থেকেই দেখছি। বাবা যতই বলুক তোমার চরিত্রে সমস্যা থাকলে কখনো বিয়ে করতাম না। আর তুমি কি ভাবো তোমার কোনো খোঁজ আমি রাখি না? তোমার প্রতিটা পশমের খোঁজ খবর রাখি। এভাবে আমাকে অত্যাচার না করে একেবারে খুন করে ফেলুন। প্রভাত পূর্ণতার গালে আঙুল ছুঁয়ে বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী হবে, জীবনের অর্ধেক অঙ্গের অধিকারিণী। তোমাকে খুন করলে আমার জীবনে পুরোটাই লস আর লস। তার চেয়ে বরং তুমি আমায় খুন করে দাও, জীবন ধন্য হোক। ডাইনিংয়ে বসে ব্যবসায়িক আলাপ আলোচনা করছেন ওয়াসেল চৌধুরী ও ওয়াজেদ চৌধুরী। কিচেনে দুপুরে রান্না করছেন ওয়াসেল চৌধুরীর স্ত্রী মেহের চৌধুরী ও ওয়াজেদ চৌধুরীর স্ত্রী জাহান চৌধুরী, সাথে কাজের বুয়া জয়নাব। চৌধুরী পরিবারের যুগ যুগ ধরে ঘরের অর্ধাঙ্গিনীরা নির্যাতিত, সাথে অবহেলিত। ওদের কাছে ঘরের বউ মানে রান্না বান্না করা, বাচ্চা মানুষ করা, পুরুষদের সেবা যত্ন করা। এসব কাজ ছাড়া ঘরের বউয়ের আলাদা কোনো প্রয়োজন নেই। যাদের টাকা আছে, ক্ষমতা আছে, শারীরিক চাহিদার জন্য রোজ ভিন্ন ভিন্ন নারীর স্বাদ নিয়ে থাকে, ভালোবাসা, অনুভূতি, মায়া, এসব কিছুই চৌধুরী পরিবারের রক্তে নেই। ওদের রক্তে আছে টাকার, ক্ষমতার নেশা। ওয়াজেদ চৌধুরী এবং ওয়াসেল চৌধুরী আপন 2 ভাই। প্রভাত ওয়াসেল চৌধুরী এবং মেডি চৌধুরীর একমাত্র ছেলে। তাদের আর একটি কন্যা সন্তানও আছে, নাম পুষ্প চৌধুরী। পূর্ণত ওয়াজেদ চৌধুরী এবং জাহান চৌধুরীর একমাত্র মেয়ে। দিনের পর দিন চৌধুরী বংশের সব বউদের প্রতি অত্যাচার দেখে পূর্ণতা ঘৃণা করে চৌধুরীদের। নিজের বাবা চাচার প্রতি তীব্র ক্ষোভ আর ঘৃণা। দিনের পর দিন নিজের মায়ের প্রতি অমানবিক অত্যাচার দেখেছে পূর্ণতা। অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেখেছে। মধ্যরাতে নিজের মাকে ঘরের বাইরে বের করে দিয়ে বাইরে নাড়িয়ে এনে ঘরে রেখেছে, আবার ভোর হওয়ার আগেই তাদের বিদায় দিয়ে দিয়েছে। পৃথিবীতে নারীরা সব পারলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। নিজের স্বামীর সাথে অন্য কোনো নারীকে তারা সহ্য করতে পারে না। অথচ এই কষ্টটা সহ্য করছে দিনের পর দিন পূর্ণতার মা। রাতে সমস্ত অবৈধ কাজ করে সকালে সমাজ সেবক হয়ে বের হয় চৌধুরীরা। অথচ মানুষ জানতেও পারে না তারা কাদের আদর্শমান মানুষ হিসাবে পুজো করে। এসব কারণে পূর্ণতার প্রভাতকে পছন্দ নয়। সেও চৌধুরী পরিবারের সন্তান, ভবিষ্যতে বাবা চাচাদের মতোই করবে। তাছাড়া বাবা চাচাদের থেকে তার মেধা, বুদ্ধি, ব্রেন সব দিক থেকে এগিয়ে। এই তো মাস 2 আগের কথা। বাড়িতে পূর্ণতার বিয়ের কথাবার্তা চলছিল। ছেলেটা পেশায় ইঞ্জিনিয়ার। কথাবার্তার মাঝে হঠাৎ প্রভাত তার বাবা ওয়াসেল চৌধুরীকে ডেকে আড়ালে নিয়ে গেল। আড়ালে নিয়ে কি বলল সে কথা কেউ জানে না। ওয়াসেল চৌধুরী ফিরে এসে সোফায় বসলেন, সবার উদ্দেশ্যে বললেন,
পূর্ণতার বিয়ে কোথাও হবে না, পূর্ণতার বিয়ে হবে প্রভাতের সাথে। ওয়াজেদের আর কোনো সন্তান নেই, একমাত্র মেয়েকে দূরে বিয়ে দিয়ে থাকবে কিভাবে? তার চেয়ে বরং প্রভাতের সাথে বিয়ে হলে সারা জীবন মেয়েকে কাছে পাবে। ওয়াসেল চৌধুরীর হঠাৎ এমন প্রস্তাবে বাড়ির সবাই অবাক হলো, কেননা চৌধুরীরা নিজের আত্মীয় স্বজনদের মাঝে বিয়ে শাদী পছন্দ করে না। এমনকি আগে পরে নিজেদের ভেতর কোনো বিয়ে শাদী হয়নি। বিশেষ করে ওয়াসেল চৌধুরী এরা সবচেয়ে বেশি অপছন্দ করে। এই তো কিছুদিন আগে ওয়াসেল এবং ওয়াজেদ চৌধুরীর একমাত্র বোন শায়লা তার নিজের ছেলের জন্য পূর্ণতাকে চেয়েছিল। ওয়াসেল চৌধুরী সব আর আগে বাধা দিয়েছিল এবং নিজের বোনকে বলে দিয়েছেন তার ছেলে যেন এ বাড়িতে আর পা না রাখে যতদিন পূর্ণতার বিয়ে না হয়। তাছাড়াও নিজের বোনকে কটাক্ষ করে অনেক কথা শুনিয়েছেন। সে বেঁচে থাকতে নিজেদের আত্মীয় স্বজনদের মাঝে কোনো বিয়ে শাদী হবে না, অথচ আজ সে নিজেই নিজেদের ঘরের ছেলের মেয়ের বিয়ে কথা বলছেন। হঠাৎ এমন সিদ্ধান্তের আগাগোড়া কেউ খুঁজে পেল না। চরম অবাক হয়ে সবাই যে যার মুখের দিকে তাকালো। ওয়াজিদ চৌধুরী অবাক চোখে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাই তুমি এসব কী বলছো? ওয়াসেল চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, কেন, তোর কোনো আপত্তি আছে প্রভাতের সাথে পূর্ণতার বিয়ে দিতে? ওয়াজিদ চৌধুরী মাথা নিচু করে বলল, না ভাই, তুমি যে সিদ্ধান্ত নিবা সেটাই আমি মাথা পেতে নেব। ওয়াজিদ এবং ওয়াসেলের কথাবার্তার মাঝে প্রভাত এসে বলল, তোমরা কার বিয়ে নিয়ে কথা বলছো? ওয়াসেল চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তোমার আর পূর্ণতার। প্রভাত ডান বামে তাকিয়ে খানিকটা অবাকে সুরে বলল, মাথা খারাপ কথাবার্তা? আমি কেন পূর্ণতাকে বিয়ে করব, তাও আবার নিজের চাচাতো বোন? আমি এ বিয়ে করতে পারবো না। ওয়াসেল চৌধুরী কৌশিন কণ্ঠে বললেন, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তোমার আর পূর্ণতার বিয়ে হবে, তার মানে বিয়ে হবে, এর কোনো নড়চড় হবে না। প্রভাত তার মায়ের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, বাবা এখানেও রাজনীতি করছে? ওয়াসেল চৌধুরীর স্ত্রী মেরি চৌধুরী এইবার সাহস করে মুখ খুললেন। ওয়াসেল চৌধুরীকে বললেন, আপনি না নিজেদের ভেতরে বিয়ে শাদী পছন্দ করেন না, তাহলে আপনার বোন শায়লার সাথে অমন বাজে ব্যবহার করেছিলেন কেন? নিজেদের ভেতর যদি পূর্ণতার বিয়ে দিতেই হয় তাহলে শায়লার ছেলে সজলের সাথেই দিন, ছেলেটা পূর্ণতাকে অনেক পছন্দ করে। ওয়াসেল চৌধুরী রেগে মেয়েকে উঠে গেলেন, অগ্নির চোখে মেরির দিকে তাকালেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোরে বলতে বলছি কার সাথে পূর্ণতার বিয়ে দিলে ভালো হবে আর কার সাথে বিয়ে দিলে ভালো হবে না? মহিলা মানুষ, যার কাজ চুলের ছাই খোলা, সে এসেছে ভালো মন্দের জ্ঞান দিতে। আর যদি একদিনও দেখি তুই পারিবারিক কোনো ব্যাপারে নাক গলাচ্ছিস, পরিণতি খারাপ হবে। আর কোনো কথা বাড়ালে ছেলের সামনেই মান অপমান করে ছাড়বে। তাই চুপ করে গেলেন মেরি চৌধুরী। আর সেদিন থেকে পূর্ণতা আর প্রভাতের বিয়ে নিয়ে পরিকল্পনা চলছে। ওয়াসেল চৌধুরী হঠাৎ এর সিদ্ধান্তের কারণ আজও কেউ জানে না। দুপুরে পূর্ণতার হাত শক্তভাবে চেপে ধরে প্রভাত বাসায় ফিরল। ডাইনিংয়ে এই ওয়াসেল এবং ওয়াজেদ চৌধুরী বসে আছে। প্রভাতকে এইভাবে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে ওয়াজেদ এবং ওয়াসেল চৌধুরী দুজনে উঠে দাঁড়ালেন। তারা কেউ বুঝতে পারছে না ঘটনা কি ঘটেছে। প্রভাত এত রেগে আছে কেন? ওয়াসেল চৌধুরী এবং ওয়াজেদ চৌধুরী দুজনে এগিয়ে গেলেন। ওয়াজেদ চৌধুরী ছেলের রক্ত জবার মতো চক্ষু দেখে বুঝতে পারলেন প্রভাত অনেক রেগে আছে। বুকের অবস্থা থমথমায়। রান্নাঘর থেকে জয়না বাইরে উকি মেরে বলল, আপা কিছু একটা গন্ডগোল পেকেছে। প্রভাত বাবা বাইরে থেকে পূর্ণতার হাত ধরে নিয়ে এসেছে। মেরি এবং জাহান দুজনে রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে কি ঘটেছে বাইরে। ওয়াসেল চৌধুরী কৌতূহল মুখে প্রশ্ন করলেন, কি হয়েছে প্রভাত? পূর্ণতাকে এইভাবে ধরে রেখেছো কেন? প্রভাত পূর্ণতার হাত ঝাড়ি মেরে ছেড়ে দিয়ে বলল, আগামীকাল থেকে পূর্ণতা আর কলেজে যাবে না। কলেজে যাওয়া ওর টোটাল অফ। পূর্ণতা তার রাগে থরথর করে কাঁপছে, রাগের চোখে তাকিয়ে আছে প্রভাতের দিকে। ওয়াসেল চৌধুরী বললেন, কলেজে না গেলে লেখাপড়া কিভাবে করবে? প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, ওর প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রেখে দেব, বাসায় এসে পড়িয়ে দিয়ে যাবে, বাইরে গিয়ে পড়ালেখা করা লাগবে না। ওয়াসেল চৌধুরী বললেন, কিন্তু কেন, হয়েছে কি? প্রভাত পূর্ণতার আপাত মস্তক আরেকবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ও যতদিন না শালীন পোশাক পরিচ্ছদ পরবে ততদিন বাইরে যেতে পারবে না। কেন, পোশাকে কী সমস্যা? প্রভাত ওর বাবা চাচার দিকে তাকিয়ে বলল, কারণ তোমাদের মতো ভদ্রলোকের অভাব নেই রাস্তাঘাটে। তারা সুন্দরী মেয়ে দেখলে, এই ধরনের পোশাক পরা দেখলে শকুনের মতো নজর দিয়ে তাকিয়ে থাকে। কথাটা যেন ওয়াজেদ চৌধুরীকে উদ্দেশ্য করে পড়ল প্রভাত। ওয়াজেদ চৌধুরীর মুখ কাঁচুমাচু হয়ে গেল। ওয়াসেল চৌধুরী বললেন, সে কথা পূর্ণতাকে বুঝিয়ে বললেই তো হয়ে যায়। প্রভাত ওয়াজেদ চৌধুরীর দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, চাচা আপনার মেয়েকে বোঝান, খুব ভালো করে বোঝান, ও যেন এ ধরনের পোশাক আর না পরে। ওয়াজেদ চৌধুরী পূর্ণতার দিকে তাকিয়ে বলল,
তুমি এ ধরনের পোশাক আর পরবে না। প্রভাত যা বলে তাই শোনো। পূর্ণতা রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, কেন আমি এ ধরনের পোশাক পরবো না? আর কেন প্রভাতের কথা শুনবো? কারণ প্রভাতের সাথে 2 দিন পরে তোমার বিয়ে হবে। প্রভাত তোমার স্বামী হবে, তাই প্রভাতের পছন্দ মতোই তোমাকে চলতে হবে। প্রভাতের কথাতে তোমাকে উঠতে হবে আর বসতে হবে। পূর্ণতা তেজি কণ্ঠে বলল, আপনি ভাবলেন কি করে আমার মায়ের জীবনটা যেভাবে কেটেছে আমার জীবনটা সেভাবে কাটবে? আমার মাকে আপনি আপনার পায়ের নিচে রেখেছেন, আর এখন চাইছেন আমাকে প্রভাতের পায়ের নিচে রাখতে? আমি কোনোদিন প্রভাতের কথা উঠবো না, বসবো না। প্রভাতের একটা কথাও আমি কোনোদিন শুনবো না। এই বংশের অর্ধাঙ্গী নামে কাজের মহিলা নিয়ে আসেন। কাজের মহিলারও একটা সম্মান থাকে, কিন্তু এই বংশের বউদের এই সম্মানটুকুও নেই। জীবনে প্রথমবার পূর্ণতা ওয়াজেদের মুখের ওপর কথা বলল। ভয়ে যে সামনে আসতো না তার এমন সাহস থেকে ওয়াজেদের চারদিক কেমন ভূমিকম্পের মতো কাঁপতে থাকলো। বাড়ির মেয়ে বউরা মাথা নিচু করে থাকবে, যা বলা হবে তাই মাথা পেতে নেবে, এটাই নিয়ম ওয়াজেদের কাছে। কিন্তু আজ মুখের ওপর তর্ক করায় রাগ উঠল ওয়াজেদের। গায়ে সমস্ত বল প্রয়োগ করে পূর্ণতার ডান গালে থাপ্পড় মারল। আরেক আরেক গালে থাপ্পড় মারতেই যেতেই প্রভাত ওয়াজেদের হাত ধরে ফেলল। শক্তভাবে ওয়াজেদের হাত চেপে ধরে ঝাড়ি মেরে হাত ছাড়ল। ওয়াজেদ প্রভাতের ঝাড়িতে 2 পা পিছিয়ে গেল। আরেকটু হলে হাতই ভেঙে যেত। রান্নাঘর থেকে মেরি, জাহান, জায়নাব অবাক চোখে তাকিয়ে দেখছে। প্রভাত তো এমন ছেলে নয়, সে তার বাবা চাচার সাথে কোনো দিন কোনো বেয়াদবি করেনি, তবে আজ কেন এমন করলো? ওয়াসেল স্তব্ধ হয়ে ছেলের চোখের দিকে তাকিয়ে আছে। এখনই যেন ভস্ম করে দিবে সব কিছু। ওয়াজেদ বুঝতে পারল না প্রভাতের এমন ব্যবহারের কারণ। সেও স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। প্রভাত পূর্ণতার দিকে দৃষ্টি মেলে সেই দৃষ্টি ওয়াজেদের দিকে নিক্ষেপ করে বলল, আপনি কোন সাহসে ওর গায়ে হাত তুললেন চাচা? আমি আপনাকে বুঝতে বলেছি, শোষণ করতে বলিনি। ও 2 দিন পরে আমার স্ত্রী হবে। আমার স্ত্রীর সম্মান এত ঠুনকো নয় যে কেউ এসে গায়ে হাত তুলবে। ও আপনার মেয়ে হতে পারে, কিন্তু ওর গায়ে হাত তোলার অধিকার আপনার নেই। আপনি আপনার স্ত্রীর সাথে যে ব্যবহার করেন সেই ব্যবহার ভুলেও আমার স্ত্রীর সাথে করার চেষ্টা করবেন না, তাহলে পরিণাম খুব খারাপ হবে। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো আমি তার হাত দুটো কেটে চাপাটি করে কুচি কুচি করে শকুন দেখাই দিতাম। একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, পূর্ণতা আমার স্ত্রী হবে, তাই শোষণ করতে হলে আমি করব, অন্য কেউ নয়। পূর্ণতা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। দোতলায় দাঁড়িয়ে আছে পুষ্প আর ওদের দাদি। পূর্ণতার সাথে পুষ্প আর দাদি পূর্ণতার রুমে প্রবেশ করলো। প্রভাতের এহেম কথা শুনে বাড়ির সবারই চোখ কপালে উঠল। এই যেন অন্য এক প্রভাত, এই প্রভাতকে কেউ চেনে না। বাবা চাচার সাথে এ ধরনের ব্যবহার তো প্রভাত আগে কখনো করেনি। চৌধুরী বংশের কোনো ছেলেই তো নিজের বউ নিয়ে এত সিরিয়াস না, নিজের বউকে এত সম্মান দিয়ে কথা বলে না। সবার মনের আঙ্গিনায় একটাই প্রশ্ন ওকে দিচ্ছে, প্রভাত কি তাহলে পূর্ণতাকে ভালোবাসে? সে তো এ বিয়ে তার বাবার কথা রাখতে বিয়ে করতে রাজি হয়েছে। জিনাতের মুখে মৃদু হাসি ফুটল। সে তো তার মেয়ের জন্য এমন ছেলে চেয়েছিল, তার মতো যেন সারা জীবন অসম্মান নিয়ে বাঁচতে না হয় তার মেয়েকে। বেচানো উপর হয়ে পূর্ণতা কাছে, কান্নায় বুক ভেঙে আসছে তার। ছোটবেলা থেকে মানসিক শান্তি বলে কিছুই সে পায়নি। একটু বুঝতে শেখার পর থেকে ভেবেছে বড় হয়ে সে এই নরক থেকে পালাবে, কোনো রাজকুমার এসে তাকে উদ্ধার করবে, তারপর নিজের মাকে এখান থেকে নিয়ে যাবে, মায়ের শেষ বয়সে অন্তত প্রশান্তি দিবে। কিন্তু বড় হতে না হতেই সে পথও বন্ধ হয়ে গেল। বিয়ে নামক পবিত্র বন্ধন নিয়ে যে স্বপ্ন এতদিন দেখেছে তা বৈশাখের কালবৈশাখীর মতো লণ্ডভণ্ড হয়ে গেল। পরিবার হলো মানসিক শান্তির প্রথম স্তর। পরিবারে অশান্তি হলে ঘরে বাইরে কোথাও কোনো কাজে মন বসে না। বাবা মা ঝগড়ার ফলে সন্তানের মনে বিরূপ একটা প্রভাব পড়ে। সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়ে, তারা ছোটবেলা থেকে মানসিক বিকাশ করতে পারে না। পরিবারের সুখ শান্তি বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে পরিবারের একজন পুরুষের উপর। পুরুষ যদি নারীকে একটু বোঝে, স্ত্রীকে দাসী মনে না করে অর্ধাঙ্গ মনে করে, তাহলে সংসারের সুখ শান্তিতে টইটুম্বুর থাকে। পূর্ণতার গোটা জীবন গেল শান্তির আফসোস করতে করতে। এত টাকা পয়সা তো তার লাগবে না। একটা হতদরিদ্র পরিবারে জন্ম হলেও যদি একটু সুখ পেত তবুও পূর্ণতা কোনো আফসোস করতো না। সুখের অভাবে যে পড়েছে তার কাছে টাকা তুচ্ছ ব্যাপার, কারণ সে জেনে গিয়েছে টাকা কোনোদিন সুখ পাওয়া যায় না। সুখ পাওয়া যায় একজন ভালো জীবনসঙ্গী পেলে। কাঁদতে কাঁদতে চোখে ঝাপসা দেখছে পূর্ণতা, হেঁচকি উঠে গিয়েছে। পূর্ণতার পাশে বসে আছে প্রভাতের ছোট বোন পুষ্প আর ওদের দাদি। পুষ্প খুব শান্তশিষ্ট একটা মেয়ে, পূর্ণতার চেয়ে 1 বছরে বড় হবে। পুষ্প পূর্ণতার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আর কাঁদিস না পূর্ণ, কেঁদে কি কোনো লাভ আছে?
আমাদের কপালটাই তো এমন খারাপ। দেখিস না আম্মু আর চাচিম্মা সারা জীবন এভাবে কেঁদে কেটে জীবন কাটালো। পূর্ণতা বিছানা ছেড়ে উঠে বসেই পুষ্পকে জড়িয়ে ধরল। কান্নার মাত্রা আরও ক্ষণিক বেড়ে গেল। কান্না জড়ানো গলা বলল, আমি মুক্তি চাই আপু, এই নরক থেকে আমি মুক্তি চাই। আম্মা চাচিম্মার মতো এমন জীবন আমি চাই না। কলেজে যাই দামি ফোন নিয়ে, দামি পোশাক পরে, দামি গাড়িতে করে। মানুষ আমাদের দেখে আফসোস করে। ওদের মতো বিলাসবহুল সুন্দর জীবন যদি আমাদের হতো। অথচ ওরা জানে না আমরা ওদের দেখে আফসোস করি। ওদের মতো কম টাকা থাকুক, কিন্তু সুখী একটা জীবন পেতাম যদি। পুষ্প একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, কেউ কারো জায়গায় সুখী নেই। আমরা বাইরে থেকে মানুষকে সুখী মনে করি। পুষ্প এবং পূর্ণতার দাদি চোখ গরম করে ওদের দুবোনের দিকে তাকিয়ে আছে। রাগে যেন ফুঁসছে, মুখ ঝামটাতে উত্তর দিল, তোরা দুই বোন এমন ভাব করছিস যেন তোদের মা চাচাদের উপর জুলুম করা হয়। দুটোই তো ফকিরের মেয়ে, গায়ের চামড়া একটু ভালো দেখে এমন রাজপ্রাসাদের বউ হতে পেরেছে। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাচ্ছে সারা জীবন। একটা কাজ কর্ম নেই। এই বাড়িতে বিয়ে হওয়ার জন্য ওর 14 পুরুষের সংসার চলে যাচ্ছে। পুষ্প মোলাম কণ্ঠে বলল, বাবা আর চাচা যে ব্যবহার করে তার চেয়ে না খেয়ে থাকা ভালো। দাদি আবার ফুস করে উঠে বললেন, কি ব্যবহার করে রে? পুরুষ মানুষ হলো সংসারের রাজা আর মহিলা ঘরের দাসী। সামান্য ওইটুকুই কথা গায়ে সরানো কি এমন ব্যাপার? ফেরাউনের মতো তো আর করছে না। পূর্ণতার চোখের পানি মুছে বলল, সব এই বেটে বুড়ির দোষ। এই খচ্চর মহিলাকে যদি দাদা বিয়ে না করতো তাহলে এই পরিবারে অশান্তি কিছুটা কমতো। দাদি আবারও ফোঁস করে উঠে বললেন, কি বললি? আমি খচ্চর, আমি বেটে? এত বড় কথা? ওয়াজেদকে যদি আমি না বলি তোর ব্যবস্থা করতে হবে। যাও, এখনই যাও। দাদি পূর্ণতার দিকে তাকিয়ে বলল, মেয়ে মানুষের এত দাপট ভালো না। মেয়ে মানুষ তুই, কণ্ঠ এমন বাজ পাখির মতো হবে কেন? আয়নায় গিয়ে দেখ, এক গালে 5 আঙ্গুলের দাগ বসেছে, আরেক গালে না বসা পর্যন্ত শান্তি হচ্ছে না। পুষ্প বরাবরই শান্তশিষ্ট আর বিনয়ী। রাগ হলেও শান্ত কণ্ঠে কথা বলে। পুষ্প শান্ত কণ্ঠে বলল, দাদি, আমরা না তোমার ছেলের সন্তান? তুমি আমাদের সাথে কেমন ব্যবহার করো? মানুষের দাদিকে দেখি পুতনিদের নিয়ে কত হাসি আনন্দ করে। তুমি সারাক্ষণ আমাদের সাথে কর্কশ ভাষায় কথা বলো। ছোটবেলা থেকে আমরা মেয়ে বলে কথা শোনাচ্ছ। ভাইয়াকে যতটুকু ভালোবাসো তার 1 বিন্দু পরিমাণও আমাদের ভালোবাসনি। মেয়ে হয়েছে বলে এত অবহেলা করো কেন? প্রভাত এ বংশের প্রদীপ জ্বালাবে, আর তোরা কি করবি? বসে বসে অন্ন ধ্বংস করবি। তোরা দুটো যদি ছেলে হতি, চৌধুরী পরিবারে আরও 2টি লাঠি পারত। আমার প্রভাত একা কী করবে সেই চিন্তায় আমার ঘুম হয় না। আর ওয়াজেদের তো বংশই পেল না। ছেলেটার নাম বলার মতো কেউ আর এ পুরীতে থাকবে না। পূর্ণতা সবসময় তেজি স্বভাবের। সে পুষ্পের মতো শান্তশিষ্ট ভদ্র নয়। কথা পড়লে উত্তর দেয়। পূর্ণতার ইচ্ছা করছে দাদির গলা টিপে দিতে, কিন্তু সেটা তো সম্ভব না। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমার ওয়াজেদের বংশ কিভাবে এগোলো না? পুত্র সন্তান না থাকলে এগোবে কিভাবে? আগে যদি জানতাম জাহানমন বাজা হবে তাহলে কি আর বিয়ে করাতাম? বাহ, একটা মেয়ে থাকতেও তুমি তাকে বাজা বলছো। অত যখন পুত্র সন্তানের দরকার আবার বিয়ে দিলে না কেন তোমার ছেলেকে? চৌধুরীরা কেউ 2বার বিয়ে করে না। এই বংশের একটা সুনাম আছে, 2টা বিয়ে করতে পারে না, আবার 200 মহিলার কাছে দিয়ে বেড়ানোর নীতি আছে। তুই কিন্তু মুখ সামলে কথা বলবি পূর্ণতা। খুব বুলি ফুটেছে তোর মুখে। প্রভাতের সাথে তোর বিয়ে হোক বলবো চাপা ভেঙে সোজা করতে। পুষ্প মৃদু হেসে বলল, দাদি, চৌধুরীদের রীতিনীতি কিন্তু এইবার পাল্টে যাবে বলে মনে হচ্ছে। ভাইয়া মনে হয় না কোনোদিন তার বউয়ের গায়ে হাত তুলবে। ওর শরীরে চৌধুরী বংশের রক্ত বইছে, সময় হলে ঠিকই বংশের পরিচয় দেবে। পূর্ণতা বলল, তোমার কি মরণের ভয় নাই? কোথায় নিজের ছেলেদের বুঝিয়ে সংসারে শান্তি রক্ষা করবা, সেটা না করে তাদের উস্কে আরও অশান্তি সৃষ্টি করছো। এখন আবার পুতার পিছনে লাগেছ। তুই কি বলতে চাস এই সংসারে অশান্তি আমি করছি? তুমি ছাড়া আর কে করছে? একটা কথা মনে রেখো, তোমার যা কুকীর্তি ছেলের বউয়েরা দেখবে বলে মনে হচ্ছে না। ছেলে বিছানায় পড়লে গু খেয়ে মরতে হবে। আর যদি প্রভাতের সাথে আমার বিয়ে হয়ে যায়, আমার আর প্রভাতের মাঝে নাক গলাতে আসলে সোজা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। দাদির চোখ কপালে উঠল। এ বাড়িতে এত বড় কথা কেউ তাকে আগে বলেনি। তার মুখের উপর কেউ কথা বলে না। এত বড় কথা প্রথমবার কেউ বলল। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি কি বললি তুই? এত বড় কথা? তোর বিচার আজ যদি ওয়াজেদ না করে এ বাড়ি আমি আর থাকবো না। যাও, বুড়িকালে কে তোমাকে বিয়ে করে দেখো। এই যুগ হলে কেউ ফিরেও তাকাতো না। যে হিংসুটে মহিলা তুমি, আর যে বেটে মানুষ তুমি। পুষ্প চিমটি কেড়ে বলল, আর খেপাস না। দাদি চলে গেল। পূর্ণতা পুষ্পকে বলল, আচ্ছা আপু। দাদি এমন কেন? উনিও তো মেয়ে, মেয়ে হয়ে মেয়েদের হিংসে করে কেন? কেন সারা জীবন
নিজের ছেলেদের উস্কানিমূলক কথা বলে। পুষ্প পূর্ণতাকে খুব আদর করে, বোঝা যায় না ওরা দুই মায়ের পেটের সন্তান। পূর্ণতার মাথায় হাত বুলিয়ে মোলাম কণ্ঠে বলল, উনিও দাদার পায়ের নিচে থাকতো, আগের যুগের মানুষ, পড়ালেখা জানে না। উনি যে কালচার মেনে এসেছে ওই কালচারে বিশ্বাস করে। তবু আপু, আরও অনেক অশিক্ষিত মুরব্বী মানুষ আছে, তারা তো অমন না। দুনিয়াতে ভালো আর খারাপ মানুষ যুগে যুগে জন্ম নেবে। জানি না আমাদের দাদি কেন এমন হলো। দাদি কিন্তু একটা কথা ঠিকই বলেছে আপু, প্রভাত ভাই চৌধুরী বংশের ছেলে, দিন শেষে সে ও বাবা চাচার মতো হবে। পুষ্প হেসে বলল, ধুর পাগলি, আমি ভাইয়ার মাঝে অন্যরকম কিছু দেখছি। আমার মনে হয় ভাইয়া তোকে ভালোবাসে পুষ্প, বাবা চাচাদের কোনো গুণাগুলি ভাইয়ার মাঝে নেই। কি যাতা বলছো, ভালোবাসবে কেন? সে তো চাচার হুকুম মানতে বিয়ে করেছে। আমার মনে হচ্ছে কিছু একটা রহস্য রয়েছে। আমাদের যা দেখাচ্ছে আমরা তাই দেখছি, কাহিনী হয়তো ভিন্ন। কেন আপু? তুই দেখ, সজল ভাই তোকে পছন্দ করে, বাবা নিজেদের মাঝে বিয়ে শাদী পছন্দ করে না বলে ফুপিকে কত কথা শোনালো। এদিকে হুট করে ভাইয়ার সাথে তোর বিয়ের ঘোষণা দিল। কাহিনী কিছু আছে। কাহিনী হলো, আমাকে নিয়ে রাজনীতি চলছে এই পরিবারে, বিয়ে নামক রাজনীতি। আমি মরে যাব আপু, তবু এই চৌধুরীদের রক্ত যার শরীরে আছে তাকে বিয়ে করব না। আমার ঘৃণা হয় কেন আমি এই পরিবারে জন্ম নিলাম। কেন নিলাম আপু? আমাদের কপালে এমন ছিল রে পুষ্প। দুপুরে পূর্ণতা খাবার খেলো না, শুয়ে শুয়ে মন খারাপ করে কাটিয়ে দিল। জাহান অনেক সাদাসাদি করেও পূর্ণতাকে খাবার খাওয়াতে পারেনি। একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে এ বাড়িতে থেকে যাওয়া জাহানের। রাতে ওয়াজেদ বালিশে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে, চোখ মুখ গম্ভীর আর থমথমে। জাহান পা টিপে হাসছে। 2 ঘন্টা হয়ে গিয়েছে এইভাবে পা টিপে যাচ্ছে, হাত লেগে এসেছে তবুও পা টিপে যাচ্ছে। জাহানের আজ ভীষণ মন খারাপ, চোখ দিয়ে পানি পড়ছে। ওয়াজেদ খেয়াল করলো জাহানের চোখে পানি। জাহানের মুখের দিকে খানিক সময় তাকিয়ে বলল, তোর চোখে পানি কেন? আবার কি নাটক শুরু হয়েছে? জাহান ফুঁপিয়ে কেঁদে বলল, একটাই তো মেয়ে আপনার, মেয়ে ছাড়া আপনার আর কে আছে? আপনি কি তারও দাসী বানিয়ে রাখতে চান? মেয়ের আবার কি হলো? তুই কি সব কিছুতে দাসী দেখতে পাস? প্রভাতের সাথে বিয়ে হবে, এর চেয়ে ভালো ওর জন্য কি হবে? ওয়াজেদ সিগারেট টানছে আর কথা বলছে। আপনার কি ঠিক হয়েছে ওইভাবে মেয়েটার গায়ে হাত তোলা? 5টা আঙুল বসে গেছে, মেয়েটা সারাদিন আজ কিচ্ছু খায়নি। আপনি তো একবার গিয়ে সারতে পারতেন, তাহলে মেয়েটার কষ্ট কমে যেত। বাপ হয়ে একটা থাপ্পড় দিয়েছে, এতে না খেয়ে থাকার কি আছে? ক্ষুধা লাগলে এমনি খেয়ে নেবে। মেয়েটা খায়নি, আপনার গায়ে হাত দিলেন কিভাবে? খাবার খেলেন? একবারও ভাবলেন না মেয়েটা না খেয়ে কষ্টে আছে? ওয়াজেদ উঠে বসলো, জাহানের মুখের কাছে মুখ এনে চাপা কণ্ঠে বলল, মেয়ে নিয়ে তো ভেবে কি হবে? পারিস নাই তো 2-4টা সন্তানের জন্ম দিতে? রাস্তায় একটা বিপদ হলে কি লাঠি ধরতে পারবে? উল্টো রাস্তায় বের হলে আরেক চিন্তা, কোন ছেলের সাথে কথা বলবে, কার সাথে মেলামেশা করবে, অঘটন না ঘটে যায়। সন্তান কি আমি ইচ্ছে করে নেইনি? আল্লাহ না দিলে আমি কী করব? তোরে বিয়ে করে আমার পুরো জীবনটাই লস। না পেয়েছি পুত্র সন্তানের মুখ দেখাতে, না পারিস ঠিক মতো শারীরিক চাহিদা মেটাতে। তোর জন্য বিভিন্ন হোটেলে গিয়ে গিয়ে লাখ লাখ টাকা নষ্ট করতে হয় আমার। ছি, এই বয়সে এসেও আপনি এসব করে বেড়ান? মেয়ে বড় হয়েছে, বিয়ে সামনে, আপনার একটু লজ্জাও করে না? যদি এসব করেন, আপনার জামা যদি এসব করে, তখন কি করবেন? ওয়াজেদ জাহানের মুখে লাথি মেরে বলল, এই বয়সে মানে কি? যতকাল আমার শরীরে চাহিদা থাকবে ততকাল মেটাবো। তোর মেয়ে যদি তোর মতো অকর্মণ্য হয়ে থাকে, জামাই তো এসব করে বেড়াবেই। এক লাথিতে জাহান নিচে পড়ে গেল, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, শুধুই কি আমার দোষ? আপনি তো বিয়ের প্রথম থেকেই নারী লোভী। কত লাগে আপনার? ওয়াজেদ উঠে এসে ইচ্ছে মতো লাথি মারতে থাকলো জাহানকে। মুখ খুলতে এইভাবে মার খেতে হয় তাকে। ওয়াজেদ লাথি গুত্তা মেরে বাইরে চলে গেল। জাহান ঘরে কোণে পড়ে ঘুমাতে থাকলো। ওয়াজেদ আজ আর ফিরবে না, কোনো না কোনো হোটেলে গিয়ে রাত কাটাবে। প্রভাতের দাদি জামেলা আজ ঘর থেকে বের হচ্ছেন না। দুপুর থেকে রাগে ফুলে আছেন, সে রাতের খাবার খাবে না। পূর্ণতার বলা এত বড় কথার বিচার হলে সে এ বাড়িতে অন্য মুখে তুলবেন। জাহান আর মেরি ভয়ে ভয়ে আছে। বাড়িতে এ কি অশান্তি হবে আজ তার ঠিক নেই। জামেলা এমনি তিল থেকে তাল সৃষ্টি করে। জাহান আর মেরিকে সারা জীবন অত্যাচার করে আসছে। জামেলার ঘরের সামনে দাঁড়িয়ে আছে জাহান, মেরি, পুষ্প, জয়নাব আর ওয়াসেল চৌধুরী। বাড়ি থেকে সবাই দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু দরজা খুলছে না। ওয়াসেল চৌধুরী জয়নাবের দিকে তাকিয়ে বলল, প্রভাতকে ডেকে নিয়ে আসো, প্রভাত ডাকলে দরজা খুলবে।
জয়নাব দ্রুত পায়ে গিয়ে প্রভাতকে ডেকে আনলো। প্রভাতের পরনে চিক ওয়াটার, গায়ে কালো গেঞ্জি। এসে বলল, কি হয়েছে বাবা তোমার মায়ের? দরজা লাগিয়েছে কেন? পূর্ণতা মায়ের সাথে বেয়াদবি করেছে মা, সে কারণেই খুব কষ্ট পেয়েছে। শোনো প্রভাত, পূর্ণতাকে তুমি বিয়ে করতে চলেছ। তুমি যেহেতু বলে দিয়েছো পূর্ণতাকে তুমি ছাড়া কেউ কিছু বলতে পারবে না, তাই এই বেয়াদবির শাস্তি তুমিই দিবা। পূর্ণতা যেন তোমার দাদির কাছে ক্ষমা চেয়ে নেয়। আর এখন থেকে পূর্ণতাকে সোজা করে রেখো, না হলে পরে পস্তাবে। চৌধুরী বাড়ির ছেলেরা সিংহের মতো বাঁচে, বইয়ের আঁচল ধরে কেউ চলে না। প্রভাত এত সময় তার বাবার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। বাবার দিকে তাকিয়ে বলল, আমি আজই পূর্ণতাকে বুঝিয়ে দিব বাবা ওর পজিশন কোথায় আর কিভাবে ওর জীবন চলতে হবে। হ্যাঁ, বুঝিয়ে দাও। জাহান ওয়াচাদের মার খেয়ে এসে এখন মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করছে। মেরি বলল, ভাবিস না, প্রভাত কিছুই বলবে না পূর্ণকে। প্রভাত খুব জোরে পূর্ণতার নাম ধরে ডাকছে। পূর্ণতা, এখনই দাদির ঘরের সামনে এসো, না হলে ঘরের দরজা ভেঙে তোমাকে বের করে আনবো। পূর্ণতা প্রভাতের কণ্ঠ শুনে রুম থেকে বেরিয়ে এলো। দাদির রুমের সামনে এসে চোখ গরম করে তাকিয়ে বলল, এভাবে হুঙ্কার চাচ্ছেন কেন প্রভাত ভাই? এখন জানতে পারবে, ওয়েট। প্রভাত দরজায় টোকা দিয়ে ডাকছে, দাদি বেরিয়ে এসো, দেখি কী হয়েছে, এখনই বিচার হবে। জামেলা দরজা খুলে থমথমে মুড়ে দাঁড়ালো। জামেলা বেশ খানিকটা শর্ট। প্রভাত ঝুঁকে জামেলার মুখের কাছে মুখ নিয়ে বলল, কি হয়েছে তোমার? ঘরে দরজা লাগিয়েছো কেন? পূর্ণতা কি বলেছে তোমাকে? জামেলা পূর্ণতার দিকে তাকিয়ে বলল, বল প্রভাতকে, আমাকে কি বলেছিস? পূর্ণতা কিছুটা ভয় পাচ্ছে, দাদিকে একটু বেশি বলা হয়ে গিয়েছিল। চোখ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। প্রভাত বলল, দাদি তুমি বলো ও কি বলেছে? ওর এত সাহস আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চায়? প্রভাত পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার ভীত মুখটা দেখে মায়া হলো। পূর্ণতার কাছে এগিয়ে গিয়ে পূর্ণতার ডান হাতের কবজি চেপে ধরে দাদির সামনে এনে বলল, তুমি কি দাদিকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাও? পূর্ণতা মুখ কাচুমাচু করে বলল, না মানে? আরে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যদি এই ঝামেলা বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করব। আমি তোমার সাথে এক হয়ে এই বুড়িকে রেখে আসবো। তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে। এইসব কি বলছেন প্রভাত ভাই? তুমি এই বুড়িকে বৃদ্ধাশ্রমে না রেখে এসে মুখে কেন বলছো বুঝলাম না। এজন্য তোমার শাস্তি পাওয়া উচিত। জাহান, মেরি, পুষ্প, জয়নাব, ওয়াসেল সবাই হো করে তাকিয়ে আছে প্রভাতের দিকে। তারা এই কোন প্রভাতকে দেখছে? ওয়াসেল চোয়াল শক্ত করে বলল, তুমি এসব কি বলছো প্রভাত? একদমই ঠিক বলছি। তোমার মাকে বাংলা ভাষায় বুঝিয়ে দাও আমার বউকে যেন ভুলেও কোনোদিন বাজে কথা না বলে। নিজের ছেলের বউদের সাথে যা করেছে আমার বউয়ের সাথে যেন সেসব ভুলেও না করতে চায়। তোমার মাকেই আমি বলেছি আমার হয়ে কথা বলতে। আমার বউ আমার পায়ের নিচে থাকবে সে কথা বোঝাতে বলেছি তোমার মাকে। আমার বউ ওয়াসেল এবং ওয়াজেদ চৌধুরী বউদের মতো পায়ের নিচে নয়, মাথার উপরে থাকবে। আমার বউ দাসী নয়, বরং রানী হয়ে থাকবে। মাইন্ড ইট। বলে প্রভাত পূর্ণতার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল প্রভাতের দিকে। চৌধুরী বংশে এ কোন প্রভাতের জন্ম হলো? এই বংশে ইতিপূর্বে বউ নিয়ে এত বাড়াবাড়ি তো কোনো ছেলে করেনি। জাহানের ঠোঁটের কোণে হাসি ফুটল। তবে কি তার মেয়ের জীবনটা এই চৌধুরী বাড়িতে রানীর মতো করে কাটবে? আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছি। আপনাকে না বলেছি আমাকে স্পর্শ করবেন না আপনি? পূর্ণতার রুক্ষ কণ্ঠে কথাটা প্রভাতকে উদ্দেশ্যে করে বলল। প্রভাত পূর্ণতার কথার কোনো হেলদোল প্রকাশ করল না। চুপচাপ পূর্ণতার হাত চেপে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে পূর্ণতা সেটা আন্দাজ করতে পারছে না। যেদিন থেকে প্রভাতের সাথে তার বিয়ের কথাবার্তা শুরু হয়েছে সেদিন থেকে প্রভাতের স্পর্শ বিষাক্ত লাগে তার কাছে। চৌধুরী পরিবারের কোনো ছেলের সাথে তার বিয়ে হবে ভেবেই তার শরীর ঘৃণার রিড়ি করছে। পূর্ণতা হাত টানাটানি করছে প্রভাতের থেকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পারছে না। পুরুষালী হাতের শক্ত বাঁধন থেকে কি চাইলে মুক্তি পাওয়া যায়? প্রভাত হাত ছাড়ছে না দেখে পূর্ণতা বুদ্ধি করে এসে বসে পড়ল যাতে প্রভাত তাকে টানতে টানতে নিতে পারে। পূর্ণতা আকস্মিক বসে পড়ায় প্রভাতের চলন্ত পা দুটো থেমে গেল। কারণ বসা একজন মানুষকে যদি তার সম্পূর্ণ বল প্রয়োগ করে মাটি কামড়ে পড়ে থাকে তার হাত ধরে টেনে নেওয়া সম্ভব নয়। প্রভাত পূর্ণতার হাত ছাড়ল না। হাত ধরা অবস্থায় পূর্ণতার দিকে ঘুরে দাঁড়ালো। গম্ভীর দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকালো। চোখের দৃষ্টি তীক্ষ্ণ। পূর্ণতার দু চোখের দৃষ্টি জুড়ে বিরক্তিকর ছড়াছড়ি। সে ভয়ঙ্কর রকমের বিরক্ত চাহনিতে তাকিয়ে আছে প্রভাতের দিকে। প্রভাত কিছুক্ষণ গম্ভীর দৃষ্টি স্থির রাখল, কিন্তু তাতেও পূর্ণতা উঠল না। এবার গম্ভীর কণ্ঠে বলল, উঠে দাঁড়াও পূর্ণ, সোজা আমার সাথে চলো, না হলে তোমাকে এভাবে টান দিলে তোমার হাত ছিঁড়ে যাবে। তুমি ভালোভাবে জানো আমার গায়ের শক্তি কোনো কালে কম ছিল না, আজও নেই।
পূর্ণতা বিরক্তি ভরা চাহনি নিয়ে তাকিয়ে বলল, উঠব না আমি। কোথায় নিয়ে যাচ্ছেন এত রাতে আমাকে? প্রভাত খানিকটা ঝুঁকল, পূর্ণতার মুখের কাছে মুখ আনলো। আচমকা পূর্ণতার গালের সাথে গাল মিশিয়ে একটা আলতো ঘষা দিল। মুখের খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে প্রভাতের। পূর্ণতা দাড়ির খোঁচা কিছুটা ব্যথা পেল। প্রভাতের গালে হাত দিয়ে ঝাড়া মেরে সরিয়ে দিল। প্রভাত বলল, জাহান্নামে নিয়ে যাচ্ছি। কোনো প্রবলেম? স্বামীর সাথে সেখানেও যাও, পাপ হবে না। পূর্ণতা বিরক্তি ভরা মুখের আদল নিয়ে বলল, আপনারা এমনিতেই সবাই জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। চৌধুরী বাড়ির সব ছেলেরা এমনিই জাহান্নামে যাবে। তাহলে চৌধুরী বাড়ির মেয়েরা জানাতে যাচ্ছে কনফার্ম? এজন্য তোমাকে বিয়ে করছি, যেন তোমার সাথে জানাতে যেতে পারি। এইবার ওঠো কুইক। প্রভাতের হাতের তুড়ি বাজছে কথাটা বলল। আমি বললাম তো যাব না আপনার সাথে, আর কতবার বলবো? হাত জোরে টান দিলে কিন্তু সত্যি ছিঁড়ে যাবে পূর্ণ তার তীব্র মেজাজ দেখে বলল, ছিঁড়ে ফেলুন আমার হাত, তবু যাব না। প্রভাত পূর্ণতা দেখে চোখ বুলিয়ে নিয়ে দুষ্ট হাসল, হেসে বলল, তোমার হাতে ছিঁড়ে ফেললে আমাকে আদর করবে কি দিয়ে বোকা চন্দ্রিমা? নিজের বরকে আদর করতে না পেরে পরে নিজেই ছটফট করবে। আদর করার জন্য হাতের প্রয়োজনীয়তা অনেক বেশি জরুরি। হাত ছাড়া কোনো আদরই পারফেক্ট হয় না। আদর শব্দটা শুনে পূর্ণতার শরীর রি রি করে উঠল ঘৃণায়। শব্দটা তার কানে বিশ্রী শোনালো। এটা যেন নিকৃষ্ট একটা ভাষা। তার ধারণা অসভ্য অভদ্র ছেলেরা এসব ভাষা ব্যবহার করে। তাই অতি বিরক্ত মুখের অবয়ব নিয়ে অন্যদিকে তাকালো। প্রভাতের ঠোঁটের কোণে দুষ্টু হাসি মাত্রা ক্রমশ তীব্রতা পেল। পূর্ণতার এই রাগের চেহারাটা দেখার জন্য এসব বলে। পূর্ণতার রাগের আগুনে ঘি ঢালতে প্রভাত আর অনামিকা আঙ্গুল দিয়ে পূর্ণতার হাতের বাহু থেকে স্লাইড করতে করতে কবজি পর্যন্ত নামালো। খানিকটা ফিসফিস শব্দে বলল, এই কচি সুন্দর নরম হাতের মালিক কি সোজা কথা যাবে, নাকি আমাকে অন্যভাবে নিতে হবে? পূর্ণতার সাথে সাথে প্রভাতের দিকে তাকালো, কারণ পূর্ণতা জানে প্রভাতের কথা না শুনলে সে কোলে তুলে নেয়। এখনই এমন কিছু করতে পারে। পূর্ণতা উঠে দাঁড়াতে যাবে, তখনই প্রভাত পূর্ণতাকে পোজা কোলা করে তুলে নিল। কোলে তুলে সোজা সদর দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। পূর্ণতা বুঝতে পারছে না প্রভাত তাকে কোথায় নিয়ে যাচ্ছে। হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। প্রভাত পূর্ণতাকে নিয়ে সোজা বাড়ির পেছনে গেস্ট হাউসের দিকে নিয়ে যাচ্ছে। গেস্ট হাউসে এ বাড়ির মেয়ে বউরা কেউ কখনো পা রাখতে পারেনি। চৌধুরী পরিবার প্রায় 3 যুগ ধরে এলাকা শোষণ করেছে। প্রাচীনকাল থেকেই তারা অঢেল সম্পত্তির মালিক। মেন শহর থেকে একটু দূরে বৃহত্তর জায়গা জুড়ে চৌধুরী মহল। একই জায়গায় তাদের 3টা বাড়ি। একটা বাড়িতে শ্যাওলা পড়ে গিয়েছে, অনেক পুরনো 3তলা বিশিষ্ট বাড়ি। পুরনো বাড়িতে এই বাড়ির কাজের লোক সহ কাজে সাহায্য সহযোগিতার জন্য যারা থাকে তারা বসবাস করে। নতুন করে একটা করা হয়েছে, যেটায় প্রভাতদের পরিবার বাস করে। আর একটা হলো গেস্ট হাউস। এই গেস্ট হাউসে বিভিন্ন ব্যবসায়িক আলাপ আলোচনা হয়। বিভিন্ন জায়গা থেকে যখন ব্যবসায়িক লোক আসে, তখন এই গেস্ট হাউসে রেখে আপ্যায়ন করা হয়। এইখানে আপ্যায়নগুলো অন্য রকমের হয়। বিজনেস পার্টনারদের জন্য মদ আনা হয়। তাদের রাতের বিনোদনের জন্য বিভিন্ন মেয়ে ভাড়া করে এনে দেওয়া হয়। কখনো কখনো বাইরে থেকে এসে কেউ 7 দিনও থাকে, সাথে কোনো মেয়ে নিয়েও আসে। 7টি দিনই মেয়ে নিয়ে থাকে। যাওয়ার সময় পেছনের দিকের গেট দিয়ে আবার চলে যায়। পাঁচলি বিশিষ্ট বাড়ির ভেতরে আসলে কি ঘটে বাইরে কেউ জানতে পারে না। আর গেস্ট হাউসের ব্যাপারে কেউই জানে না। ওখানে ভিআইপি গেস্ট ছাড়া কেউই আলাপ করে না। সাধারণ আলাপ আলোচনা যা হওয়া তার মেয়ের বাড়িতেই হয়। প্রভাত পূর্ণতাকে নিয়ে গেস্ট হাউসে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজার ছিচকিনি লাগাতে দেখে পূর্ণতা বক্ষ কম্পনিত হলো। বুকের সাথে টিপ টিপ শব্দ হচ্ছে। প্রভাত তার সাথে কি করতে চায় কিছু বুঝতে পারছে না। প্রভাত পূর্ণতাকে একটা বেডরুমে নিয়ে গেল, বিছানার উপর বসিয়ে দিয়ে নিজেও বসলো। হাতের কবজি ভাঁজ করে বলল, উফ, হাত ব্যথা হয়ে গিয়েছে। এইটুকু মেয়ে তুমি, ওয়েট তো কম না? দুশ্চিন্তায় পূর্ণতার পাগল হয়ে যাচ্ছে। প্রভাত এত রাতে তাকে কী উদ্দেশ্য নিয়ে এলো? খানিকটা নার্ভাস কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে কেন এনেছেন? কেন বুঝতে পারছো না? আমি জানি তো চৌধুরী বংশের ছেলে আপনি, চরিত্র কীভাবে ভালো হবে? প্রভাত ফ্লোরে হাঁটু করে বসলো। পূর্ণতার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকালো। পূর্ণতার চোখের তারা চিকচিক করছে। কালো মনে দুটোতে ভয়ের ছাপ। ফর্সা ছিপছিপে গরনের গোলকাল দেখতে মেয়েটা। প্রভাতের গায়ের রং ও ফর্সা, লম্বা সুদর্শন দেখতে। প্রভাতের পূর্ণতার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে একদমই অকারণে। পূর্ণতা আবার বলল, আমাকে এখানে কেন এনেছেন? প্রভাত শীতল কণ্ঠে বলল, মন ভরে দেখব বলে। জীবনে দেখেননি আমাকে? দেখেছি, কিন্তু মন ভরে দেখার সুযোগ পাইনি।
প্রভাত খেয়াল করলো পূর্ণতার গালে হালকা লাল দাগ এখনো আছে। কিছুক্ষণ পূর্ণতার গালের দিকে তাকিয়ে থেকে আকস্মিক পূর্ণতার গালে হাত রাখলো। পূর্ণতার সাথে সাথে কেঁপে উঠল, বুকের মাঝে টিপ টিপ শব্দ বেড়ে গেল। প্রভাত পূর্ণতার গালে হাত বুলিয়ে বলল, তোমার বাপকে ইচ্ছে করছে খুন করে ফেলি। বেঁচে গেল বউয়ের বাপ বলে। যে গালে আমি চুমুতে চুমুতে ভরিয়ে দেবো সেই গালে কাউকে ফুলের টোকা দিতে দেব না। পূর্ণতা আশ্চর্যজনক ভঙ্গিতে তাকিয়ে প্রভাতের কথা শুনছে। প্রভাত এসব কী বলছে তাকে? প্রভাত আবার তাকে বলল, তোমার এই গাল দুটো ভীষণ প্রিয় আমার, একদম ফুটন্ত গোলাপের মতো। এভাবে প্রেমিকের মতো কথা বলছেন কেন? এখানে কেন এনেছেন সেটা বলুন, অপেক্ষা করে জানতে পারবে। প্রভাত উঠে দাঁড়ালো, দরজার কাছে গেল, দরজা খুলে বেশ জোরে রাখলো, শফিক খাবার এনেছিস? শফিক এগিয়ে এসে বলল, জি ভাই এনেছি, যা অর্ডার দিয়েছিলেন সব এনেছি, যা ভেতরে গিয়ে রেখে আয়। শরীফ এসে একে একে সব খাবার ভেতরে নিয়ে আসলো। পূর্ণতার চোখ কপালে উঠল, সে বিস্মিত হয়ে সব খাবারের দিকে তাকালো। প্রভাত বলল, সারাদিন না খেয়ে থেকে কি স্বাস্থ্যমন্ত্রী হতে চাও? চুপচাপ খাবার খেয়ে নাও। আমি খাবো না। কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে তা আমাকে এখানে এনেছেন কেন? আমাকে খেয়ে ফেলতে চান নাকি? অবশ্যই খেতে চাই, কিন্তু তোমার ঠোঁটে তো লিপস্টিক নেই। মানে? মানে ছেলেরা মেয়েদের লিপস্টিক খেতে পছন্দ করে। কথাটা আমার মুখে খারাপ শোনালেও এটা কিন্তু চিরন্তন সত্য। চেচি, আমাকে এসব বলছেন? তাহলে কাকে বলবো? তোমার বাবার মতো বাজারের মেয়েদের বলবো? পূর্ণতা রাগে থরথর করে কাঁপছে, তার মুখে কোনো ভাষা নেই। প্রভাতের মুখে মৃদু হাসি, সে পূর্ণতার রাগ উপভোগ করছে। কিছুক্ষণ পর বলল, এখনও বিয়ে হয়নি, বাড়িতে সবার সামনে এত রোমান্টিকভাবে সেদে খাওয়াতে পারতাম না। এমনি সবাই আমাকে বউ পাগল ভাবছে। দুদিন পর আবার ওয়াসেল চৌধুরী আমাকে পাগলা না ভেবে পাগলা গারোতে দিয়ে আসে, সে চিন্তায় আছি।